দেখো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য যে 20টা বাছাই করা 2 নম্বরে অঙ্ক নিয়ে এসেছি, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু করে যেতেই হবে, কারণ এই 20টা অঙ্ক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো শুরু করি। প্রথম অঙ্কটা কি বলেছে ভালো করে আগে পড়ো। বলেছে 24টি সংখ্যার গড় 9, প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করে যে নতুন সংখ্যাগুলি পাওয়া যাবে তার গড় কত সেটা আমাদের চাইছে। তাহলে কি করব আমরা? প্রথমে এই যে 24টি সংখ্যার গড় 9 আমাদের বলে দিয়েছে, তাহলে 24টা সংখ্যা ধরো x1 x2 x3 এরকম করে করে x24। এই যে 24টা সংখ্যা আমি লিখেছি, এইটার গড় 9 মানে কি? তাহলে শর্তানুসারে আমাদের যেটা বলে দিয়ে আছে, শর্তানুসারে এই 24টা সংখ্যার গড় মানে x1 প্লাস x2 প্লাস x3 এরকম ডট ডট করে প্লাস x24। তাহলে 24টা সংখ্যা, ওই জন্য তোমাকে 24 দিয়ে ভাগ করতে হবে, আর এইটা সমানই বলে দেওয়া আছে আমাদের 9। এইটা আমাদের শর্তে বলে দেওয়া আছে। এরপর প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 যোগ করবে, মানে এই যে সংখ্যাটা এটার সঙ্গে 2 যোগ, এটার সঙ্গে 2 যোগ, এরকম প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যখন আমরা 2 যোগ করব, যে নতুন সংখ্যাগুলি পাওয়া যাবে তার গড় আমাদের চাইছে। তাহলে কি করবে এখন? তাহলে প্রথমে x1 তার সঙ্গে 2 যোগ করো, একটি সংখ্যা হয়ে গেল। আবার x2 তার সঙ্গে 2 যোগ, এরকম প্লাস x3 তার সঙ্গে 2 যোগ, আর প্লাস ডট ডট করে x24 তার সঙ্গে 2 যোগ। তাহলে গড় মানে কি? যোগ করে এখানে 24টি সংখ্যা আছে, 24 দিয়ে ভাগ করে দাও। এইটার উত্তর কত সেটা আমাদের জানতে চাইছে। দেখো আমরা যদি এই যে x1 x2 এরকম করে যেগুলো আছে এগুলোকে আমরা যদি একটা ব্র্যাকেটে রাখি, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 এরকম ডট ডট করে x24, এইটা একটা ব্র্যাকেটে থাক। এরপর প্লাস, আচ্ছা কতগুলো 2 আছে? 24টা ব্র্যাকেট আছে, মানে 24টা 2ও আছে। তাহলে এই 24টা 2কে যখন আমি যোগ করব কত হবে? তুমি একবারে বলে দাও 24 গুণিত 2 বা একবারে 48 বলে দাও। যদি এখানে ধরো 5টা 2 থাকতো তাহলে তুমি একবারে বলতে পারতে 5 গুণিত 2 মানে 10, আর নিচে যা আছে সেইটা রেখে দাও। যদি এইটাকে আমরা আলাদা আলাদা করে লিখি, মানে এইটা বাই 24 প্লাস এইটা বাই 24, তাহলে কি আসবে? দেখো আমরা কি করছি, x1 প্লাস x2 প্লাস x3 এরকম ডট ডট করে x24, আর নিচে লিখে দাও 24। আবার প্লাস দিয়ে 24 গুণিত 2 তার নিচে লিখে দাও 24। তুমি চাইলে এটাকে 48 করতেই পারো। দেখো এই যে এইটা, এখান থেকে এই যে এইটার মান কত বলে দেয়া আছে? 9। এইটার জায়গায় আমরা এই 9টা বসাতে পারবো। তাহলে এখানটাই তুমি লিখে দাও 9। 24 আর 24 কেটে যাচ্ছে, থাকছে কত? 2। তাহলে 9 আর 2 11। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজ আর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো দারুণ একটি অঙ্ক, ত্রিকোণমিতি থেকে 2 নম্বরের জন্য। দেখো এই অঙ্কটাকে কিন্তু অনেক ভাবে করা যায়। এখানে এই যে tan, এই যে 47 ডিগ্রির মান যেটা আমাদের চাইছে, এই 47 আর এখানে এই যে 43, এই দুটাকে তুমি যোগ করো, দেখো 90 চলে আসবে, মানে কি পরস্পর পূরক। তাহলে এই cos বলে দেয়া আছে, আমাদের tan আনতে হবে। তাহলে কি কি ভাবে তুমি আনতে পারবে? আমরা যদি sin বাই cos করে দিই tan আসবে,
আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে tan আসবে, অথবা লম্ব বাই ভূমি, সেখান থেকেও কিন্তু tan আসবে। তাহলে প্রথমে যেটা আমাদের বলে দিয়ে আছে এইটা সমান x বাই যা আছে এইটা, দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, cos, এইটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। তুমি 90 থেকে এই 47 বাদ দিয়ে দাও, ঠিক দেখো এই 43 ডিগ্রিটা চলে আসবে। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয় আমরা জানি, সেটা সাইন হয়ে যায়। তাহলে সাইন থিটা, থিটার জায়গায় 47 ডিগ্রি, আর ডান দিকে যা আছে এইটা। সাইনের মান পেয়ে গেছি, আমরা যদি cos এর মানটা বার করতে পারি তাহলে সাইন বাই cos করে দেবো, tan চলে আসবে। অথবা তুমি চাইলে লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটাকে ধরে নাও x কে আর অতিভুজকে এটা ইন্টু কে, যেখানে কেটা নট ইকুয়াল টু 0 দিয়ে তুমি লম্ব অতিভুজ জানো, ভূমিটা বার করো, তাহলে লম্ব বাই ভূমি করে দাও, চলে আসবে। তাহলে আমি যেটা করছি cos বার করব, cos স্কয়ার 47 ডিগ্রি সমান কত হবে, তুমি বলবে 1 মাইনাস সাইন স্কয়ার 47 ডিগ্রি হবে, কারণ আমরা সূত্র কি জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে মানটা শুধু বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস এই যে সাইন স্কয়ার আছে এইটাকে যখন তুমি স্কয়ার করবে উপরে হবে x স্কয়ার আর নিচে হবে, দেখো রুটটা কিন্তু উঠে যাবে, যখন আমরা স্কয়ার করছি শুধু থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এইটাকে লসাগু করে দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার লসাগুতে আসবে, উপরে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার, তখন এই x স্কয়ারটা কেটে যাচ্ছে, তাহলে থাকবে কি আমরা যেটা পাচ্ছি y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা কার মান, এটা cos স্কয়ার 47 ডিগ্রির মান। আমরা বার করতে চাইছি cos 47 ডিগ্রি সমান কত, তাহলে এইটা রুট হয়ে যাবে, রুট যখনই আমরা করব এইটা শুধু y হবে আর নিচে রুটটা রয়ে যাবে, শুধু এইটা থাকবে। cos আমরা পেয়ে গেছি, সাইন আমরা জানি আগে থেকে, আমাদের যেটা চাইছে অতএব tan 47 ডিগ্রির মান কত, তাহলে tan মানে আমরা কি জানি সাইন বাই cos, তাহলে সাইন বাই cos শুধু মানটা বসিয়ে দাও, তাহলে সাইনের মান এই যে এটা x বাই রুট x স্কয়ার প্লাস y স্কয়ার বাই cos এর মান y বাই রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে। তাহলে সাইন বাই cos মানে আমরা জানি tan, তাহলে এখানে এইটা তো ভাজিত লাইন, যখন এটাকে তুমি গুণিত করতে যাবে এটা উল্টে যাবে, মানে এইটার সঙ্গে এটা কেটে যাবে, তুমি এখানেই কেটে দিতে পারো, তাহলে যেটা থাকছে x বাই y, দেখো এটাই হচ্ছে tan 47 ডিগ্রির মান। তাহলে তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, আমি এই পদ্ধতিতে করেছি, তোমরা অন্য কোনো পদ্ধতি করতেই পারো, ঠিক আছে। খুব ভালো অঙ্ক, দেখে নাও। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মানটা আমাদের চাইছে। দেখো এই অঙ্কটা যেহেতু 2 নাম্বারের জন্য আমি বলেছি, তাহলে 2 নাম্বারের যদি পড়ে তাহলে একটু তোমাকে করতে হবে, মানে করে দেখাতে হবে। যদি এটা 1 নাম্বারের জন্য থাকে সেই প্রসেসটা আমি বলে দেবো, যে এই টাইপের অঙ্ক যদি কোথাও দেখতে পাও একবারে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি উত্তর বলতে পারবে যে এটার বৃহত্তম মান কত হবে, ক্ষুদ্রতম মান কত হবে, ঠিক আছে। তাহলে প্রথমে 2 নাম্বারের জন্য আমরা অঙ্কটা করি আগে।
দেখো এইটাকে আমি কিছু একটা আগে ধরে নিচ্ছি, ধরি x সমান সাইন থিটা প্লাস কস থিটা। আমি আগে প্রথমে ধরে নিয়েছি x সমান এইটা। উভয় পক্ষে আমরা যখন বর্গ করব, এখানে হবে এক্স স্কোয়ার আর ডান দিকে হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, সাইডে কিন্তু অবশ্যই লিখবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। আমি আর লিখছি নি, এটা কিন্তু লিখবে। বা এক্স স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab 2ab আর প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, এটা আমরা পাচ্ছি। দেখো এখানে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটার জায়গায় আমরা লিখতে পারি 1, কারণ এটা হচ্ছে সূত্র। তাহলে বা এক্স স্কোয়ার সমান 1 আর এইটা যা আছে 2 সাইন থিটা কস থিটা। এরপর এই যে 1 আছে, এই 1টাকে আমরা লিখতে পারি 2 মাইনাস 1, 1কে আমি লিখেছি কি 2 মাইনাস 1, আর এইটা যা আছে থাক 2 সাইন থিটা কস থিটা। এরপর দেখো আমরা যখন এই দুইটাকে রেখে, মানে প্রথমের দুইটাকে রেখে আমি যদি এই দুটা থেকে একটা মাইনাস কমন নিই, দেখো মাইনাস একটা কমন নিচ্ছি, থাকবে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এইটা আমরা পাবো। এইটা করে আমাদের কি লাভ, দেখো 2 মাইনাস এই 1 জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, শুধু এই 1 জায়গায় আমরা লিখব, বাকি এটা যা আছে থাক 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, 1 জায়গায় আমরা লিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তখন দেখো এই যে এইটা এখান থেকে এইটা একটা সূত্রে চলে এসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 2 মাইনাস এইটাকে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর বাম সাইডে কিন্তু এক্স স্কোয়ারটা আছেই। ঠিক আছে, এক্স স্কোয়ার কিন্তু আছে। এটা আমাদের চাইছিল কি যে সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান কত। দেখো এইটার মান বৃহত্তম তখনই হবে যখন এই যে পূর্ণবর্গ একটা রাশি আমরা দেখতে পাচ্ছি, এইটার মান ক্ষুদ্রতম হবে যখন, তখনই এইটার মান বৃহত্তম হবে। তাহলে এইটার মানে এই পূর্ণবর্গ রাশিটার ক্ষুদ্রতম মান কত হয়, 0 নিশ্চয়ই। তাহলে আমরা এখানটায় একটা 0 বসিয়ে দিই। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি বা এক্স স্কোয়ার সমান 2 মাইনাস 0, সাইডে লিখে দাও যেহেতু সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান, সর্বনিম্ন মান 0। ঠিক আছে, অথবা তুমি লিখতে পারো যে সাইন থিটা প্লাস কস থিটার মান বৃহত্তম হবে যখন এইটার মান ক্ষুদ্রতম হবে, অতএব এইটার ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান 0। তাহলে আমরা পাচ্ছি কত, এক্স স্কোয়ার সমান 2। তাহলে এখান থেকে তুমি বলতে পারো এক্স সমানে √2। বুঝতে পেরেছো? তাহলে যেটা আমরা ধরেছি এক্স সাইন থিটা প্লাস কস থিটা তার বৃহত্তম মান কত হবে, √2। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, এই যে দেখো সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান কত, আমরা বলতে পারবো √2। শেষে শুধু উত্তরটা লিখে দাও। এরপর যেটা আমরা বলছিলাম যে এরকম যদি কোনো অঙ্ক তুমি দেখতে পাও যে দেখা মাত্রই উত্তরটা তুমি কিভাবে বলতে পারবে। দেখো আমি একটা প্রসেস তোমাদের বলে দিচ্ছি, একটু মনে রাখবে। যখন তুমি দেখতে পাবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা এই আকারে কোনো কিছু আছে,
এ সাইন থিটা প্লাস বি কস থিটা এই আকারে যদি থাকে, তার বৃহত্তম মান হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি বলা হয় ক্ষুদ্রতম মান কত হবে, তাহলে ক্ষুদ্রতম মান হয় শুধু একটা মাইনাস হয়ে যাবে এইটা। ঠিক আছে, তাহলে আমি যদি একটা উদাহরণ বলি, ধরো এরকম আছে যে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা, এইটার বৃহত্তম মান কত হবে? তুমি দেখা মাত্রই, যদি এটা 1 নম্বরের হয়, তুমি দেখা মাত্রই বলতে পারবে এর বৃহত্তম মানটা হয়ে যাবে, বৃহত্তম মান এখানে দেখো a এর জায়গায় কত আছে, 3 আছে, আর b এর জায়গায় কত আছে, 4 আছে। তাহলে আমরা বলতে পারবো √9 প্লাস 16 কত হচ্ছে, 25। তাহলে √25 মানে হয়ে যাবে 5। ঠিক আছে, এইটাই হচ্ছে এর বৃহত্তম মান। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে বলবে 12 সাইন থিটা -5 কস থিটা এর বৃহত্তম মান কত, বৃহত্তম মান কত হবে, এইটা আমাকে সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 12 সাইন থিটা -5 কস থিটা এইটার বৃহত্তম মান কত হবে, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। খুব ভালো একটি অঙ্ক, এইটাও দেখো ত্রিকোণমিতি থেকে। sec থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু x হলে sec থিটা -1/tan থিটা এইটার মান আমাদের চাইছে। আমরা এখান থেকে অঙ্কটা করে যেতে পারি, অথবা এখান থেকেও অঙ্কটা করতে পারি। আমি দেখাচ্ছি, দেখো এই যে sec থিটা -1/tan থিটা এইটার মান আমাদের চাইছে। আমরা কি করব, তুমি যদি এখানটায় ধরে নাও y, এইটার মান কত y ধরি, এখানে লিখে দাও ধরি, আবার না ধরলেও চলবে, এখান থেকেই করতে পারো। বা আমরা এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করব। তাহলে sec থিটা -1 ইন্টু sec থিটা প্লাস 1, নিচেও হবে tan থিটা ইন্টু sec থিটা প্লাস 1। কি করেছি, লব আর হরকে sec থিটা প্লাস 1 দিয়ে আমরা গুণ করেছি, ডান দিকে যা আছে থাক, এই ওয়াইটা আমরা বার করব। তাহলে বা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিশ্চয়ই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, 1 স্কোয়ার মানে কি হয় 1 হয়, আর নিচে যা আছে tan থিটা ইন্টু sec থিটা প্লাস 1, ডান দিকে আছে y, এইটা। আচ্ছা, আমরা একটা সূত্র জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান কত হয়, 1 হয়। দেখো এই একটাকে আমি যদি এ পাশে লিখি নিশ্চয়ই -1 হয়ে যাবে, আর এই মাইনাস tan স্কোয়ারকে আমি যদি ডান সাইডে লিখি নিশ্চয়ই প্লাস tan স্কোয়ার হয়ে যাবে। তাহলে sec স্কোয়ার থিটা -1 সমান হয়ে যাবে tan স্কোয়ার থিটা। এই মানটা আমরা এখানটাই বসাবো, এই যে sec স্কোয়ার থিটা -1 সমান কত হয়, tan স্কোয়ার থিটা। তাহলে এখানটাই শুধু বসিয়ে দাও। তাহলে বা এখানে হয়ে যাবে tan স্কোয়ার থিটা, আর নিচে হয়ে যাবে যা আছে tan থিটা ইন্টু sec থিটা প্লাস 1, ডান দিকে আছে y। দেখো উপরে দুটি tan, নিচে একটি আছে, তাহলে এখানে একটা কেটে দাও, একটা থাকছে এখনো। তাহলে বা tan থিটা বাই sec থিটা প্লাস 1 সমান y। এইটা দেখো যেখানে আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল এই যে sec থিটা প্লাস 1/tan থিটা সমান x ছিল, এখানে দেখো ঠিক উল্টাটা এসছে, এইটা যদি x হয় এটা কত হবে 1/x। এই যে এখানটা থেকে তুমি যদি বার করো tan থিটা বাই
sec থিটা প্লাস 1 নিশ্চয়ই 1/x হবে। তাহলে আমরা এইটার জায়গায় বসাতে পারি 1/x। তাহলে সেই জিনিসটাই আমরা করব, আমরা শুধু এখানটায় বসিয়ে দিচ্ছি 1/x, এটা সমানই y। তাহলে যেটা আমরা y ধরেছি তার মান কত? 1/x। মানে আমরা বলতে পারবো অতএব যেটা আমাদের চাইছিল যে sec থিটা মাইনাস 1, এই যে sec থিটা মাইনাস 1/tan থিটা তার মান কত? 1/x। sec থিটা মাইনাস 1/tan থিটা তার মান হয়ে যাচ্ছে 1/x। খুব ভালো একটি অঙ্ক, এটা করে রাখবে সবাই, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, দেখতেই পাচ্ছ অঙ্ক এখানে যেটা আমাদের বলেছে। আচ্ছা অঙ্কটাকে আমি সরিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, একটি সমকোণী চৌকোলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল পি আমাদের বলে দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং কর্ণ ডি হলে প্রমাণ করতে বলেছে ডি সমান √p² - s। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সমকোণী চৌকোলটার দৈর্ঘ্য, আচ্ছা আমি একটু লিখে দিই, সমকোণী চৌকোলের দৈর্ঘ্য সমান, আমরা ধরে নিচ্ছি এখানে এ, এত একক। আচ্ছা প্রস্থ সমান আমরা ধরে নিচ্ছি বি একক, আর উচ্চতা সমান সি একক। তাহলে এখানে শর্ত আমাদের যেটা বলেছে, শর্তানুসারে কি বলেছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটার সমষ্টি কত? পি। তাহলে পি সমান এ প্লাস বি প্লাস সি, এইটা আমাদের বলে দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে এস, এবং এস সমান 2 × ab প্লাস বিসি প্লাস সিএ বা এসি। আরেকটা বলেছে কর্ণ, ডি সমান √a² প্লাস b² প্লাস c²। এই তিনটি কথা আমাদের বলে দেওয়া আছে, আমাদের চাইছে এইটা। তাহলে আমরা যেটা করব, দেখো প্রথমে তুমি একটা কাজ করো, এই রুটটাকে বা দিয়ে উভয় পক্ষে হোল স্কয়ার করে দাও, মানে d² আসবে। d² সমান কত আসবে? a² প্লাস b² প্লাস c²। শুধু আমি কি করেছি? উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, ওই জন্য d² সমান এইটা আমরা পাচ্ছি। এখান থেকে দেখো এইটাকে তুমি একটা নাম্বারিং করে রাখতে পারো, 1, এটা 2, এটা 3। এই 1 নাম্বার থেকে যেটা আমরা পাচ্ছি, 1 নম্বর থেকে উভয় পক্ষে আমরা যদি বর্গ করে দিই তাহলে কত আসবে? p² সমান a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। কি করেছি আমরা? উভয় পক্ষে বর্গ করে পাই, এটা কিন্তু সাইডে অবশ্যই লিখবে। তাহলে বা এখান থেকে আমরা যেটা পাবো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের যা সূত্র হয়, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab। আচ্ছা আমি 2 একবারে কমন নিচ্ছি, ab প্লাস bc প্লাস ca বা ac, 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের এই সূত্রটা। দেখো এখানে p² সমান, এইটার মান আমাদের জানা আছে, এই যে d², তাহলে এখানটায় বসিয়ে দাও d² প্লাস এখান থেকে এইটার মান কত? এই যে s, দেখতে পেয়েছো? তাহলে এখানটায় বসিয়ে দাও s। আমাদের যেটা চাইছিল, প্রমাণটার দিকে একবার দেখে নাও, এই যে d সমান আমাদের চাইছিল, তাহলে এখান থেকে আমরা d সমান বার করব। তাহলে বা আগে প্রথমে d² সমান কত হচ্ছে? p² - s
দেখো ডি স্কোয়ার সমান কত হবে, পি স্কোয়ার, আর এসটা তুমি এ পাশে আনো মাইনাস এস, তাহলে বা ডি সমান কত হবে, রুট পি স্কোয়ার মাইনাস এস। এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। শুধু তিনটা শর্ত থেকে আমি কি করেছি, প্রথম যেটা ছিল উভয় পক্ষে আগে বর্গ করে দাও, দিয়ে মানটা বসিয়ে দাও, তাহলে তুমি ডি সমান পেয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক। পরের অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ, এই যে অঙ্কটা বলেছে কি চাইছে, এক্স এর মান কত। দেখো প্রথমে যা আছে আগে একবার লিখছি আমি, রুট এক্স প্লাস 5 আর প্লাস রুট 5 মাইনাস এক্স ইকাল টু 4, এইটা আমাদের বলে দেওয়া আছে। তুমি এইটাকে, এই 5টাকে মনে মনে এ ধরো, দেখো এ মাইনাস বি, এখানে আছে এ প্লাস বি, দেখতে পেয়েছো, মানে এই 5টাকে আমি আগে রাখছি। আমি আরেকটা লাইন একটু সাজিয়ে লিখছি, এইটা আমরা লিখতেই পারি, এইটা লিখার পর আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব, তাহলে এই রুটটা উঠবে, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে একটা লাইন এখানে আবার করো, বা কেউ চাইলে সরাসরি করতেই পারো, সাইডে কিন্তু অবশ্যই লিখবে। এইটা কি করেছি আমরা, উভয় পক্ষে বর্গ করে পাই, এটা কিন্তু সাইডে অবশ্যই লিখবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের যা সূত্র হয়, এ স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, প্লাস 2ab, তাহলে 2, এইটা এ আর এটা বি, এরপর প্লাস বি স্কোয়ার, তখন এই রুটটা উঠে যাবে, শুধু থাকবে এইটা, ডান দিকে 4 স্কোয়ার মানে কত হয়, 16। কি কাটছে দেখো, প্লাস এক্স মাইনাস এক্স, যেটা আমরা পাচ্ছি 5 আর 5 10 প্লাস 2 রুট, এই দুটা রুটের গুণফলকে আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি, 5 প্লাস এক্স আর 5 মাইনাস এক্স, এই যে 5 প্লাস এক্স আর একটা 5 মাইনাস এক্স, আর ডান দিকে যা আছে। কারণ এখানে দেখো এইটা যদি রুট 2 হতো, এটা যদি রুট 3 হতো, তাহলে আমরা লিখতে পারতাম রুট 2 গুণিত 3 মানে রুট 6, সেই জিনিসটা আমি করেছি। যদি এইটাকে আমরা গুণ করে দিই, 10 প্লাস 2 কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 স্কোয়ার বা একবারে তুমি লিখে দাও 25 আর মাইনাস এক্স স্কোয়ার, ডান দিকে যা আছে। এই জিনিসটা বুঝতে পারলে, 5 হোল স্কোয়ার মানে 25 মাইনাস এক্স স্কোয়ার, 10টাকে এ পাশে লিখো, তাহলে 2 রুট এটা যা আছে, 16 মাইনাস 10 নিশ্চয়ই 6 হয়ে যাবে, 16 থেকে 10 বাদ দাও 6, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার কত হবে, 2 দিয়ে ভাগ করলে 6/2 মানে 3। আবার এই যে রুটটা আছে, এই রুটটাকে তোলার জন্য আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দেবো, তাহলে এই রুটটা উঠে যাবে, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার সমান কত হবে, 3 স্কোয়ার 9। কি করেছি, আবার সাইডে লিখবে, উভয় পক্ষে বর্গ করে পাই, এইটার বর্গ করেছি, রুটটা উঠে গেছে, আর এইটার বর্গ মানে 3 স্কোয়ার কত হয়, 9। তাহলে এখান থেকে আমরা যদি একটু মাইনাসটাকে অ্যাডজাস্ট করে লিখি, কি পাবো, একবার এক্স স্কোয়ার সমান কত হবে, 25 মাইনাস 9, এইটা আমরা পাবো। দেখো মনে মনে তুমি ভাবো, মাইনাস এক্স স্কোয়ারটা সমানের এপাশে লিখো, প্লাস এক্স স্কোয়ার, 25 আর এই 9টা এপাশে লিখো মাইনাস, ঠিক আছে, বা মাইনাস এক্স স্কোয়ার সমান হবে 9 মাইনাস 25, বিয়োগ করো, উভয় পক্ষে মাইনাস কেটে যাবে, মানে আমরা পাচ্ছি 16। তাহলে এক্স সমানে কত হবে,
এক্স সমান আমরা পাবো +-4। এইটাই হচ্ছে আমাদের এক্স এর মান। ঠিক আছে, এইটাই আমাদের চাইছিল যে এক্স সমান কত। তাহলে এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি +-4। অঙ্কটা একবার দেখে নাও। শুধু আমি কি করেছি, এখানটাই উভয় পক্ষে বর্গ করেছি, আর একবার এখানটাই উভয় পক্ষে বর্গ করেছি। ক্যালকুলেশনটা তোমাকে নিজেকে করতে হবে, তাহলেই দেখবে উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট জ্যামিতি থেকে একটা অঙ্ক দেখো, খুব ভালো একটি অঙ্ক পরীক্ষার জন্য। বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এর এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, প্রথমে একটা ছবি আঁকা যাক। তাহলে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতর আমরা একটা এরকম চতুর্ভুজ অঙ্কন করছি। ঠিক আছে, একটা চতুর্ভুজ আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বলেছে এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে বর্ধিত করো, এই যে এবি বাহুটাকে এক্স বিন্দু পর্যন্ত এইভাবে বর্ধিত করে দাও। তাহলে এইটার নাম এক্স। তখন কোণ এক্স বিসি সমান হচ্ছে কত, 82 ডিগ্রি। এই যে এক্স বিসি, এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 82 ডিগ্রি। আর কি বলেছে, কোণ এডিবি, এডিবি, তাহলে এইটাকে আমাদের যোগ করতে হবে। এই যে কোণটা, এই কোণটা আমাদের বলে দেওয়া আছে 47 ডিগ্রি। কি চাইছে, বিএসি, তাহলে এখানে এইটাকেও যোগ করে দাও। এই যে কোণটা বিএসি, এই কোণটা কত ডিগ্রি। দারুণ একটি অঙ্ক। দেখো এই যে কোণটা, এই কোণটা কোন চাপ থেকে উৎপন্ন হয়েছে বলতো, এই যে দেখো বিসি চাপ দ্বারা গঠিত বিএসি, এইটাও বৃত্তস্থ কোণ, আবার বিডিসি এইটাও বৃত্তস্থ কোণ। আর দুটি বৃত্তস্থ কোণের মান কি হয়, তখন সমান হয়ে যাবে। মানে আমরা যদি এই কোণটা বার করতে পারি, এই কোণটাও যা, এই কোণটাও তা। বুঝতে পেরেছো? তাহলে এই কোণটা আমরা বার করব কি করে, তার জন্যে দেখো এইটি হচ্ছে একটি চতুর্ভুজ। চতুর্ভুজের এইটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা অন্তস্থ এই বিপরীত কোণের সঙ্গে সমান হয়। মানে এইটা 82 মানে এইটা 82 হবে। অথবা আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, এই টোটালটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 82 তুমি বাদ দাও, তাহলে এই কোণটা তুমি পেয়ে যাবে, এই যে এ বি সি, এই কোণটা পেয়ে যাবে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটা কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। সেভাবেও করতে পারো। বুঝতে পেরেছো? তাহলে আমরা সরাসরি বলতে পারবো কোণ এডিসি, এই যে কোণটা এইটা হয়ে যাবে 82 ডিগ্রি। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের এই যে চতুর্ভুজটার এইটা হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণটা অন্তস্থ এই বিপরীত কোণের সঙ্গে সমান হয়। এটা কিন্তু তোমাদের প্রমাণ আছে। তাহলে এই টোটালটা যদি 82 ডিগ্রি হয়ে যায়, সেখান থেকে এই 47 বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে, কোণ বিডিসি। অতএব কোণ বিডিসি সমান, তাহলে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি কত হচ্ছে, 5 আর 3 35 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা যদি 35 হয়, আমরা বলতে পারবো বিএসি এই কোণটাও 35 ডিগ্রি। অতএব কোণ বিএসি 35 ডিগ্রি। কারণ কি, এটা কিন্তু সাইডে লিখে দিবে, বিসি চাপ দ্বারা গঠিত কোণ বিএসি ও কোণ বিডিসি একই বৃত্তস্থ কোণ, ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, আমি অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, যারা বুঝতে পারোনি দেখে নাও। প্রথমে এই যে চতুর্ভুজটা আছে বৃত্তস্থ চতুর্ভুজের, এইটি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। অথবা তুমি চাইলে 180 থেকে আগে 82 বাদ দাও, এই কোণটা পাবে।
এই কোণ প্লাস এই কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হয়, দুটা কোণের যোগফল। সেখান থেকেও তুমি এই কোণটা বার করতে পারবে। এইটা একটা প্রসেস। অথবা একবারে সরাসরি বলবে এই কোণের সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, সাইডে লিখে দেবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। এরপর টোটাল কোণটা যদি 82 ডিগ্রি হয়, সেখান থেকে তুমি 47 বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 35 ডিগ্রি। এরপর বিসি চাপ দ্বারা গঠিত কোণ বিএসি এবং কোণ বিডিসি দুটি বৃত্তস্থ কোণ, তাহলে তাদের কি হবে, তাদের কোণের মান সমান হবে। ওই জন্য এই কোণটাও যা, এই কোণটাও তা, মানে 35 ডিগ্রি হবে আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। দেখো শঙ্কুটির উচ্চতা কত, এক্স, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে ওয়াই। তাহলে 1/x² প্লাস 1/y² এর মান আমাদের চাইছে। তাহলে প্রথমে আমরা যদি একটা শঙ্কু আঁকি, দেখো একটা শঙ্কু, এই শঙ্কুটার এইটি হচ্ছে ব্যাসার্ধ আর এইটা হচ্ছে উচ্চতা, আর এইটাকে আমরা কি বলি, তির্যক উচ্চতা। উচ্চতা কত, এক্স, তাহলে এইটা এক্স আর ব্যাসার্ধ হচ্ছে ওয়াই। ঠিক আছে, তির্যক উচ্চতা কত হবে, আমরা ধরে নিচ্ছি এটা এল, তির্যক উচ্চতাকে আমি ধরেছি এল। তাহলে ধরি, আমি এখানটা প্রথমে লিখে দিচ্ছি, ধরি এই যে শঙ্কুটির তির্যক উচ্চতা। ঠিক আছে, শঙ্কুটির তির্যক উচ্চতা আমরা ধরে নিচ্ছি এল, ব্যাস। এরপর তুমি একবারে লিখে দাও শর্ত অনুসারে। দেখো শর্তটা আমাদের কি বলেছে, শঙ্কুর আয়তন, তার সূত্র কি হয়, 1/3 পাই r² h, আর এর জায়গায় কত আছে y, h এর জায়গায় x, তাহলে r² মানে এইটা আর h মানে এইটা, সমান পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল, তাহলে পাই, এটা আর আর এটা এল। ঠিক আছে, আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। তাহলে এখানে কি কাটছে দেখো তো, পায়ের সঙ্গে পাই কাটছে, এখানে একটা ওয়াই এর সঙ্গে একটা ওয়াই কেটে যাচ্ছে, কি পাচ্ছি, 1/3 yx সমান এল, এটা আমরা পাচ্ছি। উভয় পক্ষে আমরা যদি বর্গ করে দিই, কেউ চাইলে এই 3 দিয়ে গুণ করতে পারো, আমি 3 দিয়ে আর গুণ করছি নি, আমরা একবারে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। তাহলে কত হবে, 1/9 y² x² হবে, ডান দিকে হবে l², সাইডে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বা, এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, তাহলে এইটা যা আছে থাক। তাহলে l² মানে কত হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে l² এর জায়গায় আমরা লিখব x² প্লাস y², সাইডে লিখে দাও যেহেতু l² সমান x² প্লাস y²। দেখো তোমাদের বইতে কি ছিল, যে l² সমান h² প্লাস r², সেই জিনিসটাই এটা। এরপর আমরা যদি এই x² y² দিয়ে এখানে ভাগ করে দিই, মানে উভয় পক্ষে x² y² দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/9 সমান x² প্লাস y², আর নিচে হবে y² x²। এইটা আলাদা আলাদা করে লিখে দাও, একবার x² বাই এইটা প্লাস y² বাই এইটা, তাহলে দেখবে ওইটার মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বা 1/9, তাহলে x² বাই y² x² প্লাস y² বাই y² x²। তাহলে এখানে এইটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে,
কত হচ্ছে 1/9 সমান 1/y স্কোয়ার 1/x স্কোয়ার। দেখো এইটারই মান আমাদের চাইছিল, তাহলে এইটার মান কত আসছে, তুমি এটাকে ঘুরিয়ে লিখতে পারো। অতএব 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তার মান কত, অতএব 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি 1/9। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। এই অঙ্কটাকে কিন্তু অন্য ভাবেও তুমি করতে পারো। এই যে দেখো এল স্কোয়ার এসছে, এল স্কোয়ার সমান এইটা আমরা পাচ্ছি। এখানে যেটা আমাদের বলে দেওয়া ছিল, এই যে এইটাকে লসাউ করে দাও। আমি একটু দেখি দিই, যেটা আমাদের বলেছিল 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, তাহলে লসাউ করে দাও। এইটা আসবে y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা আসবে তো। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এল স্কোয়ার। তাহলে এখানটায় বসিয়ে দাও এল স্কোয়ার, আর নিচে আছে এইটা। এল স্কোয়ারের মান কত, এই যে এল স্কোয়ারের মান 1/9 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এখানটায় শুধু বসিয়ে দাও। তাহলে 1/9 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে আছে এইটা। দেখো এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকবে কত 1/9। তাহলে এইভাবেও তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, এই প্রসেসেও করতে পারো, অথবা এল স্কোয়ারের মান তুমি এখানটায় বসিয়ে দাও লসাউ করে, তাহলেও হবে। চলো নেক্সট বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোন আসলের 2 বছরের সরল সুদ ওই আসলের 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সমান হবে। তাহলে কি বলতে চাইছে ভালো করে পড়বে। প্রথমে আমরা যদি ধরি আসল সমান পি, আর সুদের যে হার সেইটা আমরা ধরে নিচ্ছি r%। তাহলে প্রথমে আমরা কি করব, 2 বছরের সরল সুদটা বার করব। তাহলে 2 বছরের সরল সুদটা কত হবে বলো। দেখো prt/100, টি মানে কত 2/100, কাটাকাটি আমি করছি নি, যা আছে থাক। বলেছে ওই আসলের 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সমান হবে। তাহলে আসল মানে এই পি, আবার চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n মানে কত 2। এটা হচ্ছে সুদ আসল, সেখান থেকে তুমি আসলটা বাদ দিয়ে দাও মানে সুদটা পাবে। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলটা, সেখান থেকে আসলটা বাদ মানে সুদটা। তাহলে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, যেটা তুমি পাবে সমান পি ইন্টু, দেখো 10 1 10 প্লাস 1 11/10 তার হোল স্কোয়ার মাইনাস পি, মানে 11 11 কত হচ্ছে 121/10 তার হোল স্কোয়ার মানে 100, আর মাইনাস পি। এটা হবে তো 121p/100 মাইনাস পি, লসাউ করে দাও। তাহলে 121p মাইনাস 100p, তুমি পেয়ে যাবে 21p/100। তাহলে শর্ত অনুসারে এটার সঙ্গে এটা সমান। তাহলে শর্ত অনুসারে আমরা বলতে পারবো এই যে 2pr/100 সমান 21p/100। এইটা হচ্ছে আমাদের শর্ত। 100 সঙ্গে 100 কেটে দাও, পি এর সঙ্গে পি কেটে দাও, তাহলে এখান থেকে আর সমান কত হবে 21/2, মানে তুমি পেয়ে যাচ্ছ 10.5। ঠিক আছে, তাহলে সুদের হারটা কত 10.5%। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে শেষে উত্তরটা লিখে দেবে। আর কেউ যদি চাও এরকম আলাদা করে না বার করে একবারে সরাসরি শর্ত অনুসারে লিখবে, সেটাও চলবে। চলো নেক্সট দেখো, পরের অঙ্ক
এইটাও একটা সমকোণী চৌপল থেকে দেখতেই পাচ্ছ কি বলেছে, একটি সমকোণী চৌপলের সকল প্রান্তিকগুলির দৈর্ঘ্যের সমষ্টি পি একক, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য ডি একক এবং সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক হলে আমাদের প্রমাণ করতে বলেছে এইটা সমান 16। তাহলে প্রথমে আমি যদি একটা ছবি আঁকি, দেখো একটা ইটকে তুমি কল্পনা করো, আমি ছবিটা এইভাবে আঁকছি, এইটা কিন্তু কেউ আবার ঘনক ভাববেনি। দেখো এই ছবিটা শুধুমাত্র বোঝানোর জন্য আমি আঁকছি। তাহলে এখানে এই সমকোণী চৌপলটার কতগুলো প্রান্তিকী আছে, প্রান্তিকী বা ধার আমরা বলতে পারবো টোটাল 12টা আছে। ঠিক আছে, দেখো এইটাকে যদি তুমি দৈর্ঘ্য ভাবো, আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য সমান এ একক, প্রস্থ সমান বি একক, আর উচ্চতা সমান আমি ধরে নিচ্ছি সি একক। তুমি এই ছবিটার দিকে দেখো, এইটা দৈর্ঘ্য এ ভাবো, এইটা প্রস্থ বি ভাবো, আর এইটা হচ্ছে উচ্চতা সি ভাবো। তাহলে কটা দৈর্ঘ্য আছে দেখো, এ পাশে একটা দৈর্ঘ্য, সে পাশে একটা দৈর্ঘ্য, নিচের তলটার কথা ভাবো, একটা দুটা, উপরে দেখো তিনটা চারটা, তাহলে 4টা দৈর্ঘ্য আছে। প্রস্থ কটা আছে, এই যে প্রস্থ বি, এ পাশে একটা, এ পাশে একটা, দুটা, তিনটা, চারটা। উচ্চতা কটা, একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে প্রত্যেকটা দেখো 4টা করে আছে। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি যে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান বলে দেওয়া আছে পি। ঠিক আছে, মোট 12টার মধ্যে 4টা দৈর্ঘ্য, 4টা প্রস্থ, 4টা উচ্চতা, ওই জন্য 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমানে পি। প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে এবং কর্ণের সূত্র আমরা কি জানি, নিশ্চয়ই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা সমান বলে দিয়েছে কত, ডি। লিখে দাও ডি। সমগ্র তলের ক্ষেত্রফল এস, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের আমরা সূত্র তো জানি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ বা এসি, এইটা সমান কত বলে দেওয়া আছে, এস। তাহলে এখান থেকে এই যে এইটা থেকে তুমি একটা কাজ করো, উভয় পক্ষে বর্গ করে নাও, বা এখান থেকে আমি যেটা পাবো উভয় পক্ষে বর্গ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হয়ে যাবে ডি স্কোয়ার। এটা আমরা পাবো, উভয় পক্ষে বর্গ করে পাই। এরপর এইটা থেকে দেখো আমরা কি করছি, এটাকে তুমি একটা নাম্বারিং করতে পারো 1 নাম্বার বলে, তাহলে 1 নম্বর থেকে পাই। উভয় পক্ষে আমরা যদি বর্গ করে দিই 1 নাম্বারকে, তাহলে কত হবে, 16 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান পি স্কোয়ার। 4 স্কোয়ার 16 আর এইটা স্কোয়ার সমান পি স্কোয়ার। বা আচ্ছা 16টাকে ভাগ করে দাও, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কত হবে, পি স্কোয়ার বাই 16। না ভাগ করলেও চলবে, আমি তো ভাগ করে দিয়েছি। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যা সূত্র হয় শুধু বসিয়ে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি হয় 2 এ বি বিসি সি, ডান দিকে যা আছে রেখে দাও। দুইটা আমি শুধু কমন নিয়েছি, 2ab প্লাস 2bc প্লাস 2ca। প্রত্যেকটার মান আমাদের কিন্তু জানা আছে। এইটার মান কত দেখতে পাচ্ছ, ডি স্কোয়ার, তাহলে বসিয়ে দাও ডি স্কোয়ার। এইটার মান সমগ্র তলের ক্ষেত্রফল এই যে এস, তাহলে এখান থেকে এইটা এস, ডান দিকে আছে পি স্কোয়ার বাই 16। তাহলে আমাদের চাইছিল কি, যেটা আমাদের চাইছিল দেখো, আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে এটাকে লিখি, আমরা যদি আগে কোনাকুনি গুণ করে দিই, 16 সঙ্গে এটা গুণ করো, তাহলে 16 ইন্টু ডি স্কোয়ার প্লাস এস সমান পি স্কোয়ার।
বা এইটাকে শুধু ভাগ করে দাও, তাহলেই প্রমাণ। তাহলে আমি আগে পরে লিখছি, প্রথমে এইটাকে লিখছি পি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস এস সমান 16। এটা আসবে না আসবে না বলো, কোনাকুনি গুণ করে দেখে নাও, এই লাইনটা কিন্তু চলে আসছে। দেখো শুধু এইটাকে আমি ভাগ করেছি, পি স্কোয়ার বাই এইটা সমান 16, সেইটাকে আমি এইভাবে সাজিয়ে লিখে দিয়েছি। তাহলে এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। বুঝতে পারলে অঙ্কটা? খুব ভালো অঙ্ক কিন্তু। তাহলে দেখে নাও যে প্রমাণটা আমাদের বলেছিল পি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস এস সমান 16। এসটা প্রমাণ আমাদের এই যে পি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস এস সমান 16। চলো নেক্সট অঙ্ক কি আছে দেখো। এই যে অঙ্কটা বলেছে একটা ভেদ থেকে এক্স ভার্সেস 1/y হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যখন এক্স সমান ওয়াই। তাহলে প্রথমে এক্স ভার্সেস 1/y, তাহলে এই চিহ্নটা তুলতে গেলে আমাদের একটা ধ্রুবক লাগবে, আমরা সেটাকে ধরে নিচ্ছি কে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু তোমাদের লিখতেই হবে, ঠিক আছে? বা কে নট ইকুয়াল টু 0 দিয়ে ভেদ ধ্রুবক লিখবে। তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি এক্স ওয়াই সমান কে, এইটা আমরা পাচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই যেটা আমাদের চাইছে, আমরা কি করব, আগে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার লিখবো। এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র আছে কিন্তু মাইনাস দিয়ে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। মনে পড়ছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার 4। এক্স ওয়াই এর জায়গায় এই যে কে বসিয়ে দেবো আমরা, কে। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো, আমরা তো হোল স্কোয়ার ধরেছি, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান কত হবে, প্লাস মাইনাস রুট এইটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4k, এইটা আমরা পাচ্ছি। এরপর দেখো আমাদের কি চাইছিল, বলেছে এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যখন এক্স সমান ওয়াই হবে। তাহলে এই এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হতে হলে এইটার মানকে ক্ষুদ্রতম হতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি, এইটার ক্ষুদ্রতম মান কত, নিশ্চয়ই 0। তাহলে আমরা বলে দেবো অতএব, এখানটায় আমরা লিখে দিচ্ছি অতএব এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যখন এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এর মান 0 হবে বা ক্ষুদ্রতম হবে, লিখে দাও ক্ষুদ্রতম হবে। তাহলে এইটার ক্ষুদ্রতম মান কত, অতএব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 0, যেহেতু এইটা একটা পূর্ণবর্গ রাশি। তাহলে হোল স্কোয়ারটা যদি 0 হয় তাহলে নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই সেইটাও 0, মানে এখান থেকে তুমি কি পাবে, এক্স সমান ওয়াই। তাহলে এক্স সমান ওয়াই যখন হবে তখন এটা ক্ষুদ্রতম হবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও একবার এই ছোট একটা অঙ্ক, কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটি, ঠিক আছে? অঙ্কটার মধ্যে কিন্তু কিছুই নাই। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। এই অঙ্কটাও দেখতে পাবে তোমাদের বইতে কিন্তু আছে, অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা আছে। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি আমাদের চাইছে। আচ্ছা 5টা ক্রমিক সমানুপাতি মানে পর পর, তার মধ্যে প্রথমটা 2, তারপরেরটা 6, তারপরেরটা আমি ধরে নিচ্ছি এ, তারপরেরটা বি, তারপরেরটা সি। আমাদের চাইছে কি পঞ্চমটি কত, মানে এই সি এর মানটা আমাদের চাইছে। প্রথম আমরা কি করব, এই তিনটাকে নিয়ে কাজ করব। তাহলে 2/6
সমান 6/a আমরা লিখতে পারি প্রথম তিনটা। তাহলে 2 3 এ 6, এখানে 1, তুমি কোনাকুনি গুণ করো, a সমান হয়ে যাবে 18। তাহলে এর মান আমরা পেয়ে যাচ্ছি, এখানটা আমি ছোট করে লিখে রাখছি, এটা 18। এরপর আমরা এই তিনটাকে নিয়ে কাজ করব, এই তিনটাকে নিয়ে, কারণ এই দুটা জানি, b এর মানটা আমরা বার করব। তাহলে 6/18 সমান 18/b, ঠিক আছে। তাহলে 6 3 এ 18 বা b সমান কত হবে, 3 18 54। তাহলে b এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, এইটা হচ্ছে 54। এরপর এইটা, তাহলে এই তিনটাকে নিয়ে আবার করব। এই যে 18/54 সমান 54/c, তাহলেই তুমি c এর মানটা পেয়ে যাবে। 18 3 এ 54, এখানে 1 আছে, তাহলে c সমান কত হবে, 3 4 এ 12, 3 5 এ 15 কে 16। তাহলে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চমটি কত, 162। এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করবে তোমরা। চলো নেক্সট দেখো, এটা হচ্ছে রাশি বিজ্ঞান থেকে একটা অঙ্ক। অঙ্কটা কিন্তু খুব সহজ আর ছোট। যেটা আমাদের বলে দেয়া আছে যে সামেশন i = 1 থেকে 5 xi, এইটা সমান 5 বলে দেয়া আছে। আর সামেশন i = 1 থেকে 5 x²i, এইটা সমান 14 আমাদের বলে দেয়া আছে। তাহলে যেটা আমাদের চাইছে সামেশন i = 1 থেকে 5 বলেছে xi - 3 * 2xi, এইটার মান কত হবে। তাহলে আমরা কি করব, প্রথমে গুণ করে দাও। i = 1 থেকে 5, এই যে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 2x²i মাইনাস 3 দুগুণে 6xi। সামেশনকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, এইটা আবার এইটা। তাহলে প্রথমে আমরা যেটা করব, সামেশন i = 1 থেকে 5 2x²i, আর এইটা সামেশন i = 1 থেকে 5 6xi। দেখো এই যে সংখ্যা যেগুলো আছে এগুলো কিন্তু সামেশনের বাইরে বেরিয়ে যাবে। তাহলে 2 যেটা আছে লিখে দাও, আর মাইনাস 6 সামেশন i = 1 থেকে 5 xi। প্রত্যেকটার মান কিন্তু আমাদের জানা আছে। এইটার মান কত, এই যে দেখো 14, আর এইটার মান 5। তাহলে 2 × 14 মাইনাস 6 × 5, কোথা থেকে পাচ্ছি, এখান থেকে। তাহলে 14 দুগুণে 28 আর মাইনাস 30 কত হচ্ছে, তাহলে -2। এইটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে। অঙ্কটা দেখে নাও, খুব সহজ একটা অঙ্ক, কিন্তু পরীক্ষার জন্য এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কোনো মূলধন n বছরে দ্বিগুণ হলে কত বছরে তার 4 গুণ হবে। মানে কি বলতে চাইছে, আমরা যদি আসলটাকে ধরে নিই p টাকা, আসল p, তাহলে নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কোনো মূলধন n বছরে দ্বিগুণ হচ্ছে। সুদের হারটাকে আর ধরে নিচ্ছি আমরা r%, তাহলে p × 1 + r/100 তার হোল টু দি পাওয়ার কত হবে, ওই যে n বছরে, মানে হয়ে যাবে n দ্বিগুণ হবে মানে 2p হবে, ঠিক আছে। টাকাটা p, তার দ্বিগুণ কত হবে, 2p হবে। তাহলে এখান থেকে p আর p কেটে যাচ্ছে, কি থাকছে 1 + r/100 তার হোল টু দি পাওয়ার n সমান 2। বলেছে কত বছরে তার 4 গুণ হবে। আমরা যদি ধরে নিই যে x বছরে বা t বছরে,
x বছরে 4 গুণ হবে। এটা আমরা ধরে নিচ্ছি, ধরি বলে তোমরা লিখে দিবে যে ধরি x বছরে 4 গুণ হবে। ঠিক আছে, এরপর তাহলে x বছরে যদি 4 গুণ হয় তাহলে আমরা কি করব, p ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার এই যে x 4 গুণ হবে মানে 4 কত হবে 4p, যখন দ্বিগুণ ছিল 2p হয়েছিল, এখন 4 গুণ মানে 4p হবে। p আর p কেটে দাও, তাহলে এখান থেকে আমাদের কাজ হবে এই x এর মানটা বার করা। দেখো 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার x, 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, বা 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার x সমান এই যে 2, এই 2 এর জায়গায় আমরা এই মানটা বসাবো। দেখো 2 সমান এটা ছিল তো, তাহলে এই 2 এর জায়গায় আমরা এইটা লিখছি 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার n ছিল, তাহলে n আর বাইরে কিন্তু একটা 2 আছে, এইটা সূচকের নিয়ম কি বলছে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, তাহলে 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার x, 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার 2n। উভয় পক্ষে আমরা যদি তুলনা করি, দেখো x এর জায়গায় কত আছে 2n আছে, তাহলে অতএব বা এখান থেকে তুমি বলতে পারো x সমানে 2n, তাহলে আমরা বলতে পারবো যে 2n বছরে 4 গুণ হবে। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, খুব ভালো করে অঙ্কটি করে রাখবে, তোমাদের বইয়ের অঙ্ক এটা। নেক্সট দেখো একবারেই ছোট একটা অঙ্ক রাশি বিজ্ঞান থেকে, সামেশন i ইকুয়াল টু 1 থেকে 20 xi মাইনাস 5 ইকুয়াল টু 10 হলে x বারের মানটা আমাদের চাইছে। তাহলে এখানে যেটা বলে দিয়ে আছে আমি এইটাকে লিখছি i ইকুয়াল টু 1 থেকে 20 xi মাইনাস 5, এইটা সমান কত বলে দেয়া আছে 10। এইটাকে যখন আমরা ভাঙবো কি পাবো, তুমি i এর জায়গায় একবার 1 বসাও, যা আছে শুধু একবার 1 আবার 2 এরকম বসে বসে চলে যাও, প্লাস 3 আর না লিখলেও চলবে, এরকম ডট ডট করে শেষে কত বসবে, এই যে 20 পর্যন্ত আছে, তাহলে x 20 মাইনাস 5, তাহলে এখানে তুমি লিখে দাও x 20 মাইনাস এখানে 5, ডান দিকে 10 আছে। এইটা এই সামেশনটাকে ভাঙতে আমরা এইটা পাচ্ছি। তাহলে বা আমরা একটা ব্র্যাকেটে x1 প্লাস x2 x3 এরকম ডট ডট করে x20 একটা ব্র্যাকেটে থাক, এরপর -5 -5 -5 এরকম করে করে কটা -5 আছে, তাহলে এখানটায় লিখে দাও মাইনাস। দেখো 20টা ব্র্যাকেট আছে, তাহলে 20টা ব্র্যাকেটেই কিন্তু 20টা -5 আছে, তাহলে সবগুলো কিন্তু যোগ হবে, তাহলে 20টা 5-এর যোগ করলে কত হবে, তুমি একবারে বলে দাও 100, বা তুমি লিখো 20 গুণিত 5, ঠিক আছে, আর ডান দিকে যা আছে লিখে দাও এইটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x20, দেখো এই যে 5 20 100, এইটা যখন আমরা এপাশে লিখবো তাহলে 10 প্লাস 100 লিখে দাও, 10 প্লাস 100, বা কেউ চাইলে একবারে 110 লিখে দাও। বা গড় মানে কি, এই যে x বার আমাদের চাইছে, এটাই তো গড়, যটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হয়, এখানে দেখো 20 পর্যন্ত আছে, তাহলে 20 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দাও। তাহলে আরেকটা লাইন আমি করছি x3 প্লাস ডট ডট করে x20, ডান দিকে হবে 110, এরপর তুমি যেটা করবে উভয় পক্ষে 20 দিয়ে একটা ভাগ করবে, ঠিক আছে, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে x20 নিচে 20, ডান দিকে হবে 110/20। যদি এখানে 10 পর্যন্ত থাকতো তাহলে নিচে 10 করতে,
এখানে 20 পর্যন্ত আছে, ওই জন্য 20 দিয়ে ভাগ। তাহলে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও। এইটা মানে কি? এইটা মানেই তো গড়। এইটাকে আমরা লিখতে পারি এক্স বার। আর ডান দিকে কত আছে? 11/2 মানে 5.5। এইটাই হচ্ছে আমাদের এক্স বারের মান। ঠিক আছে, 5.5। খুব সহজ একটা অঙ্ক। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। এই ধরনের অঙ্ক আমরা কিন্তু আগেও করে এসেছি। বলেছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত। দেখো খুব সহজ একটা অঙ্ক। কি করবে? এই যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এইটা আছে। এখানে হলে তুমি সাইন থেকে কসে যাও অথবা কস থেকে সাইনে আসো, যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে এই সূত্র থেকে আমরা সাইন থেকে কসে যেতে পারি, আবার কস থেকে সাইনে আসতে পারি। তাহলে এখানটায় 2 সাইন স্কয়ারকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কয়ার। এখানটায় লিখে দাও 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর এইটা যা আছে, ঠিক আছে, আমি কি করেছি? সাইন থেকে কসে যাচ্ছি, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা আর প্লাস 3 cos স্কয়ার থিটা। যখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, 2 প্লাস 3 মাইনাস 2 কত হবে? শুধু থাকবে 1, মানে প্লাস cos স্কয়ার থিটা। এইটা আমরা পাচ্ছি। এরপর আমাদের চাইছে এইটার সর্বনিম্ন মান কত। তাহলে এইটার সর্বনিম্ন মান আমরা তখনই পাবো যখন এই cos থিটার মান ক্ষুদ্রতম হবে। তাহলে cos থিটার ক্ষুদ্রতম মান কত? তুমি এখানটায় লিখে দাও, যেহেতু cos থিটা এর ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান আমরা জানি 0 হয়। ঠিক আছে, যেহেতু আমরা ক্লাস 10 এর যা কিছু করছি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ওই জন্য cos থিটার ক্ষুদ্রতম মান আমরা বলবো 0। তাহলে এখানটায় বসিয়ে দাও, 2 আর 0 স্কয়ার 0ই হবে, মানে থাকবে 2। তুমি এখানটায় লিখে রাখতে পারো এইটার মান সর্বনিম্ন হবে যখন cos থিটার মান ক্ষুদ্রতম হবে। অতএব cos থিটার ক্ষুদ্রতম মান 0, এখানটায় বসিয়ে দাও। তাহলে এইটার সর্বনিম্ন মান আমরা পেয়ে যাচ্ছি 2। এরপর আমি সাইন থেকে কসে গেছি, তুমি যদি কস থেকে সাইনে আসো তখন কি হবে সেইটাও আমি বলে দিচ্ছি। দেখো যেটা ছিল আমাদের, আমি আরেকটা প্রসেস বলে দিচ্ছি তোমাদের। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এইটার সর্বনিম্ন মান আমাদের চাইছিল। তাহলে 2 sin স্কয়ার থিটা এটা থাক, প্লাস 3 cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানটায় তুমি লিখে দাও। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, যেটা আমরা পাবো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 আর মাইনাস 3 sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, প্রথমে আমি প্লাসটাকে রাখছি, মানে প্লাস 3 যেটা আছে, আর এইটা কত হবে? মাইনাস sin স্কয়ার থিটা হবে। এরপর দেখো এইটার সর্বনিম্ন মান আমাদের চাইছে, তাহলে এইটার মান সর্বনিম্ন হবে যখন সাইন থিটার মান বৃহত্তম হবে বা সর্বোচ্চ হবে। যেহেতু এখানে দেখো মাইনাস আছে, এইটার মান সর্বনিম্ন হবে যখন সাইন থিটার মান সর্বোচ্চ হবে বা বৃহত্তম হবে। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটার বৃহত্তম মান কত? বৃহত্তম মান আমরা জানি 1। তাহলে এখানটায় তুমি 1 বসিয়ে দাও, 3 মাইনাস 1 স্কয়ার হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে যেভাবেই করবে অঙ্ক সেভাবেই হবে। বুঝতে পেরেছো?
শুধু এখানটা দেখে তোমাকে বুঝতে হবে যে এইটার মান সর্বনিম্ন হবে যখন সাইন থিটার মান সর্বোচ্চ হবে বা বৃহত্তম হবে। তাহলে সাইন থিটার বৃহত্তম মান কত? 1। এখানটায় বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলোকে করতে হয়। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। এইটাও আমরা দেখতে পাচ্ছি একটা আয়তঘনক থেকে অঙ্ক বলেছে। একটি আয়তঘনকের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে এ বি কিউব, বি সি আর সি এ কিউব হলে ওই আয়তঘনকের আয়তন কত? তাহলে আমরা যদি একটা ছবি আঁকি, একটা আয়তঘনক, দেখো এইভাবে আমি ছবিটা আবার আঁকছি। একটা আয়তঘনক, এই আয়তঘনকের আমরা যদি দৈর্ঘ্যটাকে ধরে নিই এক্স, ধরি আয়তঘনকের দৈর্ঘ্য সমান এক্স একক। যেহেতু অঙ্কে এবিসি আছে ওই জন্য আমি এবিসি আর ধরছি নি। প্রস্থকে আমরা ধরে নিচ্ছি ওয়াই একক এবং উচ্চতা আমরা ধরে নিচ্ছি জেড একক। ঠিক আছে, উচ্চতাকে আমি ধরে নিচ্ছি জেড একক। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কি চাইছে যে আয়তঘনকের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো এইটা যদি দৈর্ঘ্য হয়, এইটা আমি ধরেছি কত? এক্স, এইটা ওয়াই আর এইটা হচ্ছে জেড। ঠিক আছে, এই উচ্চতাটা জেড। তুমি 3টা তল, প্রথমে এই তলটাকে ভাবো, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? এইটা তো এক একটা আয়তকার, মানে দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা গুণ, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে, ক্ষেত্রফল পেয়ে যাবে। নিচের তলটার কথা ভাবো, এই যে নিচের যে তলটা আছে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, এইটার ক্ষেত্রফল পেয়ে যাবে। আবার এই তলটার কথা ভাবো, এই যে এইটা জেড আর এটা ওয়াই, তাহলে ওয়াই এর সঙ্গে জেড গুণ হবে। তাহলে এই 3টা তলের ক্ষেত্রফল আমাদের বলে দেওয়া আছে। বুঝতে পেরেছো? তাহলে একবারে আমরা লিখবো শর্তানুসারে। 3টা আমরা কি কি পাবো? একটা এক্স ওয়াই পাবো, তাহলে এক্স ওয়াই সমান এ বি কিউব। আরেকটা কি পাবো? এক্স জেড পাবো, আর একটা ওয়াই জেড পাবো। তাহলে ওয়াই জেড সমান বিসি, আর একটা জেড এক্স, এইটা সমান সি এ কিউব। ঠিক আছে, ছবিটা দেখে অঙ্কটা ভালো করে বুঝে নাও যে আমি কি করেছি। 3টা তল বলেই দিয়ে আছে, সন্নিহিত 3টি তলের পৃষ্ঠের ক্ষেত্রফল, এইগুলো লিখে দিয়েছি আমি। এইটাকে একটা নাম্বারিং করো, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার। আমাদের যেটা চাইছে যে আয়তঘনকের আয়তন, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি এক্স ওয়াই জেড হয়, আয়তন কত হয়? এক্স ওয়াই জেড। এইটা আমরা বার করব। আমরা যদি 1 2 3 এইটাকে গুণ করে দিই, দেখো 1 গুণিত 2 গুণিত 3 করে পাই কি পাবো? তাহলে এক্স ওয়াই, কেউ চাইলে এটাকে একবারে লিখতে পারো, তারপর ওয়াই জেড আর তারপর জেড এক্স সমান এ বি কিউব গুণিত বিসি আর গুণিত সি এ কিউব। বাম সাইডটায় দেখো সব 2টা করে আছে, এক্স 2টা আছে, ওয়াই 2টা আছে, জেড 2টা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। আর ডান সাইডটা কত হবে? এখানে একটা এ, এখানে 3টা এ, 3 আর 1 4টা, তাহলে a টু দি পাওয়ার 4
বি কটা আছে, এখানে 3টা, এখানে দেখো একটা, মানে পাওয়ার গুলো শুধু ভাবো, 3 আর 1 4, তাহলে বি টু দি পাওয়ার 4। আর সি কটা আছে, এখানে দেখো সি এর পাওয়ারে 1 আছে, এখানে 1 আছে, 1 আর 1 2, মানে সি স্কোয়ার। ঠিক আছে, পাওয়ার গুলো শুধু যোগ হবে, এখানে 3টা, এখানে একটা 4টা, এখানে দেখো এর পাওয়ারে 1 আছে, এখানে 3 আছে, 3 আর 1 4, গুণের সময় কি হয় এরকম পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ওয়াই জেড সমান কত হবে, এইটার যখন আমরা রুট করব তাহলে এ স্কোয়ার পাবো, বি স্কোয়ার পাবো, আর সি থাকবে, এই যে স্কোয়ার আছে তার রুট করলে শুধু সি আসবে। তাহলে আয়তঘনকটার আয়তন কত, এইটা, এত ঘন একক, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অতএব আয়তঘনকটির আয়তন এ স্কোয়ার বি স্কোয়ার সি ঘন একক, এইটাই আমাদের উত্তর। তাহলে খুব ভালো অঙ্ক পরীক্ষার জন্য, এগুলো কিন্তু কেউ মিস করবে নি, এই অঙ্কগুলো অবশ্যই করে যাবে পরীক্ষার জন্য। ঠিক আছে, ছবিটা দেখো দিয়ে অঙ্কটা ভালো করে একটু বুঝে নাও। চলো নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান নির্ণয় করো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি ছবিটা আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আগে তুমি অঙ্কন করো, এ বি সি। এই সমকোণী ত্রিভুজের দেখো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, মানে এই যে বি কোণটা, তাহলে কোণ বি সমান 90 ডিগ্রি। তাহলে বি কোণটা যদি 90 হয় তাহলে এই দুটা কোণ মিলে কত হবে, নিশ্চয়ই 90 হবে, তবেই তো 180 ডিগ্রি হবে। এবং কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কোণ এটা বার করে রাখছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ সি, এইটা তুমি এখানটাই মানটা বসিয়ে দাও। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি আর প্লাস সাইন স্কোয়ার সি, আমরা কি করব, এই যে এ 90 ডিগ্রি মাইনাস কোণ সি এখানটা আমরা লিখব। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কোণ সি প্লাস সাইন স্কোয়ার কোণ বি কত 90 ডিগ্রি, এখানটায় বসিয়ে দাও 90 ডিগ্রি, আর সাইন স্কোয়ার সি যা আছে থাক, এটা আমরা পাচ্ছি। আচ্ছা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা হয়। তাহলে কস, আমি শুধু এখানে সি লিখছি, এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, আর এই স্কোয়ারটা বসে গেল। সাইন 90 ডিগ্রির মান কত, 1 হয়, তার স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার, আর এখানে আছে সাইন স্কোয়ার সি। ঠিক আছে, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তার স্কোয়ার। এরপর এই দুটাকে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার জায়গায় আমরা লিখে দেবো কত 1, আর প্লাস 1 এর স্কোয়ার মানে 1, টোটাল আমরা পাচ্ছি 2। ঠিক আছে, তাহলে এইটার মান কত হবে, 2 হবে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, অঙ্কটা একবার দেখে নাও। নেক্সট কি বলেছে দেখো, বলেছে যদি কোনো কোণের ডিগ্রি ও রেডিয়ানের মান যথাক্রমে এক্স এবং ওয়াই হয় তবে দেখাও এক্স বাই 90 সমান 2y বাই পাই, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো একটা কোণেরই ডিগ্রিতে বলে দেওয়া আছে এক্স আর রেডিয়ানে বলে দেওয়া আছে ওয়াই, যে মানটা। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে আমাদের কি করতে হয় বলতো, পাই বাই 180 দিয়ে শুধু গুণ করে দাও। কি করে করতে হয়, ওই যে 180 ডিগ্রি সমান পাই, একে কত, আর যত ডিগ্রি থাকবে অততে কত, তাহলে রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। তাহলে এইটা ডিগ্রিতে আছে, আমরা যদি রেডিয়ানে প্রকাশ করতে চাই কি করব, পাই বাই
180 দিয়ে শুধু গুণ করে দাও, রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। আর এইটা সমানই বলে দিয়েছে কত, এই যে ওয়াই। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে এরপর এখান থেকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলেই এই প্রমাণটা চলে আসবে। দেখো কি করবে, তুমি এটাকে কোনাকুনি গুণ করে দাও, 180y, তাহলে বা x পাই, এখানে যেহেতু দেখো 90 আছে, তাহলে 180 কে তুমি লিখো 90 গুণিত 2 আর একটা y, এইটা। তাহলে বা এখানে দেখো x/90 আছে, তাহলে এই 90 দিয়ে ভাগ করে দাও, তাহলে x/90 চলে আসবে। আর এখানে 2y আছে, এই পাইটা এখানে শুধু লিখে দাও। দেখো x/90 সমান 2y/পাই আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, শুধু ডিগ্রিকে রেডিয়ানে আগে ট্রান্সফার করো, দিয়ে সেইটা সমানই y আমাদের বলে দিয়ে আছে, দিয়ে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলেই আমাদের প্রমাণটা চলে আসবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। দেখো অঙ্কটা কি বলেছে একটু ভালো করে আগে পড়ো। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে তিনটি জিনিস আছে, বলেছে একটি নিরেট শঙ্কু, তাহলে একটা শঙ্কু আছে, তারপর একটি নিরেট অর্ধগোলক, তাহলে এরকম একটা অর্ধগোলক আছে, ঠিক আছে, আর হচ্ছে একটি নিরেট চোঙ, তাহলে এরকম একটা চোঙ আছে। আমরা যদি ব্যাসার্ধকে ধরে নিই আর, দেখো সমান ভূমিতলের ব্যাস, তাহলে ব্যাস কিন্তু সমান সব, আমরা যদি ব্যাসার্ধকে আর ধরে নিই, তাহলে এইটাও আর, এখানে ব্যাসার্ধ, এখান থেকে এইটাও আর, আর এইটাও আর। ঠিক আছে, ব্যাস যদি সমান হয় ব্যাসার্ধও সমান। একটা জিনিস লক্ষ্য করো, এই অর্ধগোলকের এইটাও কিন্তু ব্যাসার্ধ, দেখতে পেয়েছো, তাহলে এইটাও তো আর হবে, বলেছে সমান উচ্চতা বিশিষ্ট, তাহলে এইটার সঙ্গে এটা সমান, এইটা যদি আর হয় তাহলে এইটাও আর, আবার এইটাও নিশ্চয়ই আর। ঠিক আছে, তাহলে সব কিন্তু সমান। ছবির দিকে দেখো, দিয়ে ভালো করে বুঝবে। এইটা উচ্চতা অর্ধগোলকটার, এই উচ্চতা কত আর, ওই জন্য এইটাও আর, এইটাও আর। আমাদের কি চাইছে, এই তিনটার আয়তনের অনুপাত কত। তাহলে প্রথমটার আয়তন আমরা কি জানি, দেখো এটাও আর, এখানে এইটাও আর, এইটাও আর, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, এইচ মানে আর, অনুপাত। আবার কি বলেছে, এইটার আয়তন কত হয়, 2/3 পাই আর কিউব হয়, তাহলে আর কিউব মানে এইটাই হবে, আবার অনুপাত এটা কত হয়, পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে সেইটাও আর। এখানটা ভালো করে বুঝলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ এর জায়গায় আর, এখানে 2/3 পাই আর কিউব বসে গেল, আর পাই আর স্কোয়ার এইচ, এইচ এর জায়গায় আর। সাইডে তুমি মানে প্রথমে এগুলো সব লিখে রাখবে। দেখো কি কাটছে সবার, আচ্ছা এখানটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, 1/3 পাই আর কিউব, পরেরটা থেকে 2/3 পাই আর কিউব, তারপরেরটা থেকে পাই আর কিউব, তাহলে প্রত্যেকটার পাই আর কিউব আছে, তুলে দাও, থাকবে 1/3, 2/3, আর এখান থেকে থাকবে 1। যখনই এরকম ভগ্নাংশ থাকে সেটাকে পূর্ণ সংখ্যা করতে গেলে কি করতে হয়, নিচে যেগুলো আছে দেখো, এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে এইগুলো লসাগু করতে হয়। লসাগুতে কত আসবে, 3 আসবে, তাহলে 3 দিয়ে সবকে গুণ করে দাও, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো,
কেটে যে থাকবে 1, কেটে যে থাকবে 2, আর 3 সঙ্গে 1 গুণ করো 3। তাহলে 1:2:3 আমাদের উত্তর হবে। ঠিক আছে, 3 লসাগুতে আসছে, সেই 3 দিয়ে সবকে গুণ করে দাও, তাহলেই এই উত্তরটা তুমি পেয়ে যাবে। দেখে নাও, আগে অঙ্কটা ভালো করে পড়বে, দিয়ে 3টা ছবিকে লক্ষ্য করো, তাহলেই নিজেই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, চলো আমাদের আজকে শেষ অঙ্ক কি বলেছে দেখো, দারুণ একটা অঙ্ক। একটি কাগজ থেকে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এবং 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি বৃত্তকলা কেটে নেওয়া হলো। বৃত্তকলাটিকে এমন ভাবে ভাঁজ করা হলো যাতে দুটি ব্যাসার্ধ একসাথে মিললে একটি শঙ্কু তৈরি হয়। তাহলে এই শঙ্কুটির আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে একটি কাগজ থেকে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এবং 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি বৃত্তকলা কেটে নেওয়া হলো। মানে ছবিটা বুঝতে পারছো? ঠিক এই টাইপের একটি ছবি। ঠিক আছে, এই টাইপের একটি ছবি। তাহলে এইগুলো তো ব্যাসার্ধ 10, এইটাও 10, আর এই যে কোণটা এইটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এইটাকে মুড়ছে কি বলেছে দেখো, বৃত্তকলাটিকে এমন ভাবে ভাঁজ করা হলো যাতে দুটি ব্যাসার্ধ একসাথে মিললে, মানে এইটাকে যখন এইভাবে ভাঁজ করবে, যখন এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ মিলে যাবে, ঠিক এইভাবে ভাঁজ করো, তাহলে এটা শঙ্কুর মতো দেখতে হবে। তাহলে এই যে দেখতে এই টাইপের হবে। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এই যে 10, এইটা হচ্ছে, এইটার হচ্ছে এল হয়ে যাবে, এইটা তো এখানে মিশে গেছে, মানে এইটা শঙ্কুটার তির্যক উচ্চতা এল, এটা আর, আর এই উচ্চতা আমাদের কিন্তু জানা নাই। ঠিক আছে, আমরা উচ্চতাটা বার করব। শুধু এলটা আমরা কত জানি, 10। এইটা কোনটা, এই যে এইটা, এই যে বৃত্তচাপ যেটা দেখতে পাচ্ছ, এইটা, এইটা কিন্তু ওই পুরাটা, কারণ এইটাকে যখন তুমি এইভাবে ভাঁজ করবে, এই টোটাল জিনিসটা আসছে। ঠিক আছে, তাহলে এই বৃত্তচাপটা দৈর্ঘ্যটা আমাদের বার করতে লাগে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, কত হবে মনে পড়ছে? ক্লাস 9-এ ছিল। তাহলে θ/360, মানে θ/360 ডিগ্রি গুণিত 2πr। তাহলে এখানে থিটার জায়গায় আমরা লিখবো 60 ডিগ্রি আছে, 360 ডিগ্রি 2πr, 2π আমি আর লিখছি, আর মানে কত, এই যে 10, আর এর জায়গায় আমি 10 বসাবো। তাহলে এখানে কেটে দাও, 6 × 36, তাহলে 1 × 6, 2π, আর এর জায়গায় 10, তাহলে 2 3 6 আমরা পাচ্ছি দেখো 10π, নিচে হবে 3। এইটা হচ্ছে এইটার দৈর্ঘ্য। ক্লাস 9-এ যে সূত্র ছিল তোমাদের, সেখান থেকে আমরা বার করলাম। ঠিক আছে, এইটা মানেই কিন্তু এইটা, এই অংশটা টোটালটা, কারণ এইটা এরকম ভাবে মুড়ো, এই টোটাল জিনিসটা আসছে। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আর, বা অন্য কিছু তুমি ধরতে পারো। তাহলে আমি প্রথমে লিখছি, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, এখানে দেখো এককটা আমাদের বলেছে সেমিতে, তাহলে আমরা লিখে দিচ্ছি এত সেমি, এখানটায় তুমি লিখে দাও এত সেমি। তাহলে শর্তানুসারে তাহলে এইটা দেখো, এইটা নিশ্চয়ই 2πr পরিধি, তাহলে 2πr সমান কত হবে, এই যে 10π/3, 10π/3। এইটা যা, এইটার দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 10π/3, এইটার সঙ্গে সমান।
এই পরিধির সঙ্গে সমান। তাহলে এখান থেকে তুমি আর এর মানটা বার করতে পারবে। বা পায়ের সঙ্গে পাই কাটো, 2 5 10, আর সমান আমরা পেয়ে যাচ্ছি 5/3। তাহলে শঙ্কুটার ভূমির যে ব্যাসার্ধ সেইটা হয়ে যাচ্ছে 5/3, এইটুকুটা 5/3 আর এর মান। তাহলে এল জানি, আর জানি, আমরা সূত্র থেকে এইচটা বার করতে পারবো। তাহলে অতএব শঙ্কুর উচ্চতা, অতএব শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরছি। কত হবে? শঙ্কুর উচ্চতা এইচ সমান √L² মাইনাস R²। মনে পড়ছে তো সূত্র? L² সমান H² প্লাস R²। সেখান থেকে আমরা বার করছি উচ্চতা এইচ সমান √L² মাইনাস R²। মান বসিয়ে দাও। L² মানে এই যে 10 স্কয়ার বা 10 এর হোল স্কয়ার, আর আর মানে 5/3 তার হোল স্কয়ার। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে দেখো আমরা কত পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি 100, আর এখানে 25/9 এইটা। তাহলে এখানে যখন তুমি লসাউ করবে 900 মাইনাস 25, নিচে হবে 9, টোটালটা রুটে থাকবে। আচ্ছা, 900 থেকে 25 যখন আমরা বিয়োগ করব কত পাবো? দেখো 900 থেকে তুমি 25 বাদ দিয়ে দাও, 5 7 8, 875, আর নিচে হবে 9, এটা রুট। এরপর এই রুটটাকে যখন আমরা তুলব, এটাকে উৎপাদক করো। 5 একে 5, 3 37, 5 7 35, 5 5 25, 5 3 15, 5 5 25, আর 5 7 35। তাহলে দুটা 5-এর জন্য এই যে 5 5 25, তাহলে 25 এর রুট 5 হয়ে যাবে। তাহলে 5 √35, আর নিচে কত হবে? √9 মানে 3। এইটা ভালো করে বুঝে নাও। এখানে দেখো দুটা 5-এর জন্য 5 একটা লেখা হলো, আর রুটের ভিতরে 5 7 35 থাকলো, আর √9 মানে 3। তাহলে এইচ এর মান আমরা পেয়ে যাচ্ছি এত সেমি। তাহলে এইচ পেয়ে যাচ্ছি। আমাদের যেটা চাইছে, কি চাইছে? শঙ্কুটির আয়তন কত। শঙ্কুর আয়তনের যা সূত্র হয় 1/3 পাই R² H। তাহলে আমরা লিখে দিচ্ছি, অতএব আমি এখানটাই করে দিচ্ছি, অতএব শঙ্কুটির আয়তন, অতএব শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই R² মানে কত হবে? 5/3 তার হোল স্কয়ার। তাহলে 5/3 তার হোল স্কয়ার এইচ, এই যে এইচ 5√35, নিচে হবে 3, যা হবে এত ঘন সেমি। ঠিক আছে, এরপর দেখো এখানে তো কোনো কিছু কাটাকুটি করা যাচ্ছে না। আমরা যেটা পাচ্ছি 5 স্কয়ার 25, নিচে 9, আর এখানে 5 রুট যা আছে এটা লিখে দাও। কত হচ্ছে দেখো, আমরা যেটা পাবো উপরে 5 আর 25 গুণ করো, 125। তাহলে 125 পাই রুট যা আছে, আর নিচে 3 এর সঙ্গে 3 গুণ করো 9, আর একটা 9, মানে টোটাল আমরা পাচ্ছি 81, যা হবে এত ঘন সেমি। তাহলে শঙ্কুটির আয়তন কত হবে? 125 পাই √35/81, এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কটা ভালো করে একবার পড়ে ছবিটা বুঝে নিজে নিজে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক। টোটাল 20টা 2 নম্বরের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা আমাকে বলো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তাহলে যে 20টা অঙ্ক আজকে আমি করালাম, এই 20টা অঙ্ক কিন্তু তোমরা নিজেরা খুব ভালো করে প্র্যাকটিস করো।
কারণ এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।